অকালে প্রাণ ধরে গেল কেন জবাব চাই সালটা ছিল 2024, 9ই অগস্ট। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, যে ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, গোটা দেশ। সালটা এখন 2026, বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী করেছে বিজেপি আরজি করে নির্যাতিতার মাকে। অন্যদিকে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ সিপিআইএম এর কলতান দাশগুপ্ত এবার ভোটে দাঁড়িয়েছেন। ভোটে দাঁড়িয়েছিলেন দীর্ঘদিনের পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। 2026-এর ভোটে এই পানিহাটির সমীকরণ কি, এখানকার সাধারণ মানুষ কি বলছেন প্রার্থীরা? নিউজ 18 বাংলার আজকের হটস্পটে আমি তমশ্রী জানার চেষ্টা করব সেটাই। সোদপুর ট্রাফিক মোড়ের বিটি রোড, নিউজ 18 বাংলার হটস্পটে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় 14ই অগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদ, আর সেই প্রতিবাদে হাজার হাজার মানুষ রাত জাগা কর্মসূচি এবং সেই কর্মসূচিতে ঠিক এই জায়গায় জমায়েত করেছিলেন। এই জায়গায় মানুষ গর্জে উঠেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। কেমন আছেন? যেমনটা থাকা যায়, যেমন থাকবো ভেবেছিলাম জীবনে সেরকম নেই, অনেক কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কেন ভোটের ময়দানে? ওই প্রথমে একটা কথা আমি বলেছিলাম না, সন্তান শুধু মেধাবী হলে হয় না, তাকে প্রভাবশালীও হতে হয় বাবা মায়ের। সেই জায়গাটা আমি অনুভব করেছি গোটা 2 বছর প্রায় হতে গেল। আমার মেয়ের একটা সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে খুন করলো, আর এমনভাবে তথ্য প্রমাণ লোপাট করলো যে আমরা এখনো বিচারই পেলাম না। তাই মনে হয়েছে আমার পাওয়ার হাতে থাকাটা জরুরি। তাই আমি বিজেপিতে যোগ দিয়েছি। আমি এর খুশি কি করে হব? তদন্ত যেভাবে একজন সঞ্জয় রায়কেই অভিযুক্ত করা হয়েছে, বাকি কোনো দিক তদন্ত এগোয়নি, এটাই বলা। 2024 সাল পানিহাটি যেটা দেখেছিল, আরজি করের নির্যাতিতা, ধর্ষণ, খুন এবং সেই ঘটনা, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আপনি, প্রতিবাদের অন্যতম মুখ, এবং সেই জায়গাতে তারই মা আজকে আপনার প্রতিদ্বন্দ্বী। লড়াই কতটা কঠিন? আন্দোলনের মুখ কোনোদিনই আমি বা অন্য কেউ রকম ছিলেন, বরঞ্চ শ্যামবাজারের যে রাত দখলের জমায়েত, কি এখানে পানিহাটিতে ট্রাফিক মোড়ের রাত দখলের জমায়েত, ওই জমায়েতটাই আসলে প্রতিবাদী মুখ ছিল, যারা জাস্টিস চেয়েছে। তাহলে এখনও কিন্তু সেই জাস্টিসটা অধরা, তাহলে এখনও সেই জাস্টিসের দাবিতে আমাদের লড়াইটা চলছে। যে কেউ যে কোনো রাজনীতিতে যোগদান করতেই পারেন, সেটা যে কারোর স্বাধীনতা, কিন্তু বিজেপি কখনো নারী নির্যাতনের বিচার দেবে না। যারা হাতরাস উন্নাওতে বিচার দিতে পারেনি, তারা পশ্চিমবাংলার ক্ষেত্রে বিচার দিতে পারবে না। যদি পারতো তাহলে এতদিনে তদন্ত খানিকটা এগিয়ে যেত, সেটা যায়নি। যদি পারতো তাহলে যে 50টা প্রশ্ন তাদের করা হয়েছিল তার উত্তরও তারা দিতে পারলো না এতদিন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার পরিবারের সাথে দেখা করে উঠতে পারলেন, ফলে বিজেপি বিচার দিতে পারবে না, এটা জানা কথা, মানুষ জানেন। বামপন্থীরা আমরা দাবি করেছি, সেই সময় থেকেও দাবি করেছি, এখনও দাবি করছি যে বিচার আমরাই দেব, আমরা ছাড়া আর অন্য কেউ এই বিচারের জায়গায়, বিচার দেওয়ার মতো জায়গায় নেই। এই পানিহাটি এমন একটি কেন্দ্র এই বছর যেখানে আরজি করে নির্যাতিতার মা আপনার প্রতিদ্বন্দ্বী, লড়াই কতটা কঠিন? লড়াই তো উন্নয়নের ভিত্তিতে পানিহাটির এই যে নগরী, এখানকার প্রত্যেকটা নাগরিক জানে যে বিধানসভার ভোট কেন হয়, কি জন্য বিধায়ক নির্বাচিত করতে হয়, বিধায়কের কাজ কি হয়, কেমন বিধায়ক হলে নাগরিক জীবনযাপন সুবিধার হয়, এই ব্যাপারে ওয়াকিবহল হচ্ছে পানিহাটির নাগরিক। আর সারা বাংলা জানান দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। পানিহাটির নাগরিকরা কি এই যে মমতা ব্যানার্জি উন্নয়ন থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখবে? আমাকে সমর্থন দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে থাকলে পানিহাটির জন্য যাতে আরো বেশি করে আদায় করে নিয়ে এসে আরো বেশি করে পানিহাটিকে সাজানো যায়, তাই আমাকেই নির্বাচিত করবে। সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হচ্ছে যে কোথাও কি আবেগ কাজ করবে, নাকি না মানুষ ভোট দেওয়ার সময় রাজনীতিটা দেখবেন, ব্যক্তিত্বটা দেখবেন, কাজ কি হয়েছে দেখবেন? প্রথম কথা, পৃথিবীর কোনো কিছুই আবেগ বর্জিত নয়, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আবেগ লুকিয়ে থাকে। কিন্তু আমরা যখন কোনো অ্যাকশান নিতে যাই তখন তার পিছনে একটা রাজনীতিও অবশ্যই লুকিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে পানিহাটির যে সার্বিক উন্নয়ন হওয়ার কথা ছিল, যে পরিস্থিতি ছিল, সেইটা নেই। একটা বড় অংশের মানুষ তারা অলরেডি ডিসাইড করে নিয়েছে যে পরবর্তী প্রজন্মের শিক্ষা, তাদের চাকরি, বাসস্থান, খাদ্যের দাবিতে তারা এমন কাউকে পানিহাটি থেকে, এবং পানিহাটি প্রত্যেকবারই একটু ব্যতিক্রমী, পানিহাটি থেকে এমন কাউকে তারা দাঁড় করাবেন যিনি বিধানসভায় গিয়ে মানুষের শিক্ষা, খাদ্য, বাসস্থানের কথা বলবেন। এতদিন আমরা জানতাম যে চায়ের থেকে শুধু ছেলেরাই থাকে, এই তো আমি মহিলা মহল দেখতে পাচ্ছি চায়ের থেকে। ভোটের আলোচনা চলছে নাকি? কিছু তো আলোচনা চলছে, প্লাস আমাদের ওখানে রাস্তা টাস্তা হচ্ছে, উন্নয়ন করছে। আমাদের এই দাদাভাইকেই দরকার, এই দাদাভাই ভীষণ ভালো। এই যে আমরা দেখেছিলাম আরজি করের ঘটনা, তারপরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, তার মা প্রার্থী, এবার সেই আবেগ কাজ করবে নাকি পানিহাটিতে উন্নয়ন কাজ করবে? উন্নয়ন কাজ করবে, যে আমাদের পেছনে দাঁড়িয়েছে সবসময়, তাদের পাই, তাদেরকেই আপনার বলতে। পানিহাটি একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ চড়ছে, যত ভোট এগিয়ে আসছে, তেমনি পানিহাটির গঙ্গার ঘাট এবং এই পানিহাটির ঐতিহ্য, প্রায় 500-550 বছরের পুরনো দণ্ড মহোৎসব, যেটা চিরের মেলা নামেও খ্যাত। পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবছর যাদের প্রার্থী রয়েছেন, তারা বলছেন যে নির্যাতিতার মা বলছেন যে তিনি বিজেপিতে যোগদান করেছেন কারণ তার মেয়ে সঠিক বিচার পাবে সেই আশায়। তৃণমূলের প্রার্থী তিনি বলছেন যে এটা কোনো ফ্যাক্টর নয়, পানিহাটির মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে। অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী তিনি বলছেন যে বিচার তারাই পাইয়ে দেবে এবং পানিহাটির উন্নয়ন হবে। ভোট হবে পানিহাটিতে 29 এপ্রিল, কিন্তু চৌঠা মে ভোট বাক্সে পানিহাটির মানুষ কাকে নির্বাচন করবেন সেটা নজর থাকবে আমাদের প্রত্যেকের। হাওড়া আর হুগলির সীমানা, পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী এবং প্রাচীন নগর, হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র উত্তরপাড়া। ইতিহাস, সংস্কৃতি এবং গঙ্গাপাড়ের শিল্পাঞ্চল,
এই সব কিছু নিয়ে সমৃদ্ধ উত্তরপাড়া। গঙ্গার ধারের এই উত্তরপাড়া এখন ভোটে গরম। হাতে গোনা আর কটা দিন বাকি ভোট, তাই এই মুহূর্তে প্রতিদিন প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল। তো ভোটের মুখে কেমন আছে উত্তরপাড়া, চলুন আমি অনিন্দিতা এখান থেকে ঘুরে দেখব আজকের হটস্পট উত্তরপাড়া। একসময় বাম গড় ছিল এই উত্তরপাড়া, তবে 2011 সালে যখন ক্ষমতার পালা বদল হয় তারপর থেকে এই উত্তরপাড়া তৃণমূলের দখলে। আর এবার উত্তরপাড়ার জমজমাট লড়াই, তার কারণ এবার তৃণমূল প্রার্থী করেছে তরুণ আইনজীবী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। আর এবার কিন্তু দল টিকিট দেয়নি কাঞ্চন মল্লিককে, যিনি 2021 সালে জয়ী হয়েছিলেন। কেন দেয়নি? এ নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য। কেউ বলেন তার পারফরমেন্স খারাপ, কেউ আবার আঙুল তোলেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। আর এদিকে এবার বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে। অপরদিকে সিপিএম এর প্রার্থী তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার আপনাকে দল ভরসা করেছে, রাজ্যে শূন্য আসনের তকমা ঘোচাতে পারবেন? প্রথম কথা, পশ্চিমবঙ্গের কোনো জায়গা কারো গড় থাকে না। মানুষ দায়িত্ব দেয়, সেই দায়িত্ব পালন করতে হয়। 15টা বছর তৃণমূলকে দায়িত্ব দিয়েছিল মানুষ, কোন দায়িত্বটা পালন করেছে? দল ব্যক্তিতে ভরসা করে না, দল নিজের নীতি এবং পলিসিতে ভরসা করে। সেই নীতি পলিসি মানুষের কাছে বলছি, ব্যক্তিকে ভোট দিতে বলিনি, আমাদের পলিসিকে ভোট দিতে বলেছি। আপনি তো এখানে বহু আগে থেকে প্রচার করছেন, জনসংযোগ করছেন, কি ভাবছেন কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে? গোটা পশ্চিমবঙ্গের এমন একটা জেলা নেই যে যেখানে আমরা বিগত 5টা বছর রাস্তাতে থেকেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি, কেস খেয়েছি, মানুষের পাশে থেকেছি। যদি জিতে যান উত্তরপাড়ার মানুষের জন্য কি কি করতে চান, কোন কোন বিষয়গুলো ফোকাস করবেন? যদির কথা ছেড়ে দিন, উত্তরপাড়াতে সিপিআইএমই জিত। উত্তরপাড়ার মানুষ উত্তরপাড়াকে বাঁচাতে চায়, পাশে পেয়েছে লাল ঝান্ডাকে, উত্তরপাড়াকে আমরা বাঁচাবো। উত্তরপাড়ার মানুষ চোখে স্বপ্ন দেখছে, এখানে লাল ঝান্ডা আসবে, গোটা পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা থাকবে। আইনজীবী থেকে তৃণমূলের প্রার্থী, এই লড়াই সহজ না কঠিন? দুটো দু রকমের, কিন্তু প্রতিপক্ষটা সেম, প্ল্যাটফর্মটা আলাদা। আচ্ছা, বিরোধীরা অনেকটা দাবি করছেন যে অনেকেই যে আপনি নাকি বাবার হাত ধরে সুযোগ পেয়েছেন। দেখুন, বিরোধীরা ওনাদেরকে কিছু একটা বলতে হবে, কারণ আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার মতো ওনাদের কাছে কিছু নেই। আমার নামে কোনো স্ক্যাম নেই, কিছু নেই। আমি যে আমার কাজ খারাপভাবে করি সেটা উনি বলতে পারবেন না। সুতরাং আমি কারোর হাত ধরে এসেছি, প্যারাশুটে নেমেছি না কি করেছি, সেটা দুই দলেরই নিজেদেরকে প্রশ্ন করা উচিত। এখানে যারা প্রার্থী আছেন তাদের মধ্যে মানে রেকগনাইজ পলিটিক্যাল পার্টির যারা প্রার্থী আছেন, আপনি দেখবেন যে মানে আমি একমাত্র যার সঙ্গে উত্তরপাড়া 17 বছর ধরে সম্পর্ক আছে। বাকি যারা আছেন তারা কিন্তু ভোট পাখি। তারা এই ভোটের সময় একজন কুলটি থেকে এসছেন, একজন কল্যাণী থেকে এসছেন। এবং চৌঠামের পরে, বিগত নির্বাচনের পরে যেমন নন্দীগ্রামের মানুষ আর সিপিএম প্রার্থীকে দেখতে পায়নি, এখানেও আপনি চৌঠামের পরে দেখবেন যে সিপিএম প্রার্থীকে আর দেখা যাবে না। আপনি তো সবাই বামপন্থী বলে চেনেছেন তো আপনাকে, এবং আপনি একসময় মোদী সরকারকে অনেক কিছু বলেছেন, তাকে প্রতারক বলেও বলেছেন মোদী সরকারকে। হঠাৎ করে আপনি ভুল বদল করলেন এবং বিজেপিকে গিয়েছিলেন কেন? প্রথমে কথাই আছে যে 20 বছর বয়সে যদি কেউ বামপন্থী না হয় তার হৃদয় নেই, হার্টলেস। 30 বছর বয়সেও যদি সে বামপন্থী থাকে তার মানে সে ব্রেনলেস, ইডিয়েট। আমার হার্টও আছে, আমার ব্রেনও আছে। 22 থেকে 24 বছর বামপন্থী থেকে 24 বছর বয়সে বামকে ছেড়েছি, কারণ আমি জানি ওরা দ্বিচারিতায় ভরা। নাম্বার 1। নাম্বার 2, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, আমি আমার বাবা মাকেও ছাড়বো না, কারণ আমার আর রাষ্ট্রীয় সুরক্ষা বা রাষ্ট্র এর মধ্যে কিছু নেই। কৃষি না শিল্প, শিল্প না কৃষি, এই দ্বন্দ্বে রাজ্যে পালা বদল হয়ে গিয়েছিল। আমি এখন দাঁড়িয়ে রয়েছে হিন্দ মোটরে, যেখানে একসময় রমরমিয়ে অ্যাম্বাসাডার, কন্টেসা এই গাড়িগুলো এখানে তৈরি হতো। এই হিন্দ মোটরের গেটে তালা পড়ে যায়। দীর্ঘ 57 বছর ধরে যেখানে রমরমিয়ে অ্যাম্বাসাডার গাড়ি তৈরি হতো,
সেটা যেন হঠাৎই একেবারে জঙ্গল ঢাকা ভূতের বাসায় পরিণত হয়। সেই জঙ্গল সরিয়ে নতুন করে এখানে শিল্পায়নের বীজ পুঁতেছে নবান্ন এবং বিড়লার এই জমিতেই মেট্রো রেল এবং বন্দে ভারত এক্সপ্রেসের অত্যাধুনিক কোচ তৈরির জন্য কারখানা গড়ে উঠছে। এই ভোটের মুখে কি বলছেন এখানকার বাসিন্দারা, তারা কতটা আশাবাদী, চলুন সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখার চেষ্টা করুন। আপনি হিন্দ মোটরে কাজ করতেন? हाँ কত বছর করেছেন? वही हम 86 से है নতুন করে আবার একটা শিল্পের আশা নেই? ना কেন? वो तो सब तो टूट गया, हम लोग का खाना पूरा माठ हो गया। কিন্তু এখানে তো নতুন করে কারখানা হচ্ছে। हाँ वो दूसरा कंपनी के हो रहा है। এখন নতুন করে শিল্প কারখানা তো হচ্ছে আবার। শিল্পকর্ম যদি লোকাল লোককে নিয়ে হয় তাহলে খুবই ভালো হয়। এবারের উত্তরপাড়ার যারা প্রার্থী তিনজনই নতুন মুখ, এদিকে শীর্ষণ বন্দ্যোপাধ্যায়, এদিকে দীপাঞ্জন চক্রবর্তী, এদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়। তো প্রার্থীর উপর ভরসা করবেন নাকি প্রতীকের উপর আস্থা রাখবেন? দেখুন, ভোটটা হয় অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে দেখেই। আমার যতটা মনে হয় তিনি যেরকম উন্নয়নমূলক কার্যকলাপ করেছেন এবং অ্যাজ এ স্টুডেন্ট বলুন বা যুবক হিসাবে উনি এতগুলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন বা ছাত্রদের ওরিয়েন্টে এত স্কলারশিপ দিচ্ছেন, সেটা আমরা আগে কখনো ভাবনা চিন্তা করতেই পারতাম না। এই ইউথ হিসাবে আমি অবভিয়াসলি বলবো যে আমি মমতা ব্যানার্জির ওপরেই আস্থা রাখবো। দেখুন, বিধানসভা বা লোকসভায় প্রতীকের উপরই মানুষের ভরসা। আমরা বিগত নির্বাচনগুলোতেও দেখেছি। বাকি কেউ নির্দল, কেউ এসইউসিআই বা এরকম ধরনের ছোটোখাটো দলের, তারা কোনো ফ্যাক্টর নয়। মূলত চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে উত্তরপাড়া বিধানসভায়। সেখানে কংগ্রেস আছে, সেখানে সিপিএম আছে, সেখানে বিজেপি আছে, সেখানে তৃণমূল আছে। এর বাইরে বাদবাকিগুলো সেরকম ফ্যাক্টর নয়। 15 বছর ধরে এখানে তৃণমূল রয়েছে, কিরকম দেখছেন, কাজকর্ম কেমন হয়েছে? ভালোই তো কাজ হয়েছে। এখানে 15 বছর ধরে তৃণমূল সরকার থাকার ফলে এর আগে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন এখানকার উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল, উত্তরপাড়ার স্কুলগুলো, উত্তরপাড়া কলেজের ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট হয়েছে, আলো হয়েছে। এই ভোটের মুখে উত্তরপাড়ার বাসিন্দা হিসেবে আপনার কিছু চাওয়া, কিছু প্রত্যাশা রয়েছে? না, এইখানে একটা কথা যে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে আমি যতদিন বাস করি আমি দেখি যে এখানকার মিউনিসিপ্যালিটি বরাবরই কাজ করে। মানে রাস্তাঘাট, পানীয় জল, আলো, এইটার কোনো খুব অসুবিধা বা অন্য ইন রেসপেক্ট অফ আদার মিউনিসিপ্যালিটি এটা যে খুব পিছিয়ে, এটা আমার মনে হয়। মানে নাগরিক পরিষেবা এখানে কিন্তু অনেক ভালো বরাবর। এটা কিন্তু আজকে না, আমি যতদিন দেখি ততদিন। রাজনৈতিক উত্তাপ, শিল্পের দাবি, তৃণমূলের প্রার্থী বদল, একদা বাম সমর্থক থেকে বিজেপির প্রার্থী এবং এই বামপন্থীদের ভরসার জায়গা, সবকিছু মিলিয়ে হটস্পট এখন উত্তরপাড়া। এই উত্তরপাড়ার ব্যাটন কার হাতে তুলে দেবেন সাধারণ মানুষ? ভাগ্য নির্ধারণ আগামী 29 এপ্রিল।